আজ 25 ডিসেম্বর। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল এই দিনটাতে একবার চার্চে যাবার। যদিও চার্চের অনুষ্ঠান সকাল দিকেই হয়ে গেছে আর আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে। অনুষ্ঠানগুলো হয়তো দেখতে পেলাম না, কিন্তু বিকেলে গিয়ে চার্চে যেভাবে সুন্দর করে সাজানো হয়ে থাকে এবং মানুষের যে ঢল নামে সেটাও তো অন্তত দেখতে পাবো, সেই উদ্দেশ্যে নিয়েই আমরা বিকেলবেলায় বেরিয়েছি। আর শুধু আজকে চার্চেই নয়, আমরা যাব খ্রিস্টোৎসব দেখতে কাজ মন্দিরে বা উপাসনা গৃহতে। আর এমন সময় চলছে পৌষ মেলা, সবগুলোই একই দিনে কভার করবো বলে 25 ডিসেম্বরটাকেই বেছে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। যাওয়ার পথে প্রথমে পড়লো কেদারনাথের আদলে বানানো যে মন্দিরটি, সেই মন্দিরটি। সেখানে কোয়েল বলল কখনোইও যায়নি, তাই ভাবলাম ওর সাথে একবার ঘুরে আসি। আর ওই মন্দিরেই কিন্তু এমন গোশালা আছে, আসলে এখানে রাধাকৃষ্ণের মন্দিরও আছে। মন্দিরটি থেকে কিছুটি দূরেই হচ্ছে এই চার্চটি। আর যেহেতু আজকে আমাদের কাজ মন্দির যাওয়ার কথা ছিল, সেই জন্য আমরা সাদা ড্রেস পরেছি, আর যাওয়ার সময় বোনকেও সেটাই দিয়ে দিলাম। নমস্কার, মেরি ক্রিসমাস। আজকে আমরা ক্রিসমাসের দিনে এসেছি চার্চে। প্রচুর ঘুরবো আজকে, আর আপনাদের সাথে সবটা শেয়ার করবো। বেশি কথা বলা যাবে না, মিউজিক হচ্ছে এখানে। তো আমরা প্রথমে ঘুরেই দেখিনি। আমরা না বিকেল বেরিয়ে পড়েছি, কারণ আমাদের রাতের মধ্যে আবার ব্যাক করতে বেশি চলো। ছোটবেলায় 25শে ডিসেম্বরের সকালটা কেক খাওয়ার পর্ব দিয়ে কাটলেও সারাদিন আর বিশেষ কিছু হতো না। তবে বিকেল 4টে বাজলেই একটা গাড়ি এসে থামতো আমাদের বাস স্ট্যান্ডে। সেখানে দেওয়া হতো ছোট্ট ছোট্ট চটি বই, আর কিছু দৃশ্য দেখানো হতো, যেটা যীশুখ্রিস্টের জন্ম পর্ব থেকে একদম ক্রুশবিদ্ধ হয়ে যে মৃত্যুর পর্বটা, পুরোটাই ছোট্ট ফিল্মের আকারে সেটা দেখানো হতো। গাড়িটা এসে দাঁড়ালেই যীশুখ্রিস্টের কিছু জীবন বৃত্তান্ত অ্যানাউন্স করা হতো এবং তারপরেই শুরু হতো সেই ছোট্ট পর্বের বইটা। তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখতাম সেই সিনেমাটি। শেষ পর্বটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমার ছোট্ট মন সেই পর্বটি দেখে রাগ, ক্ষোভ, দুঃখ, কান্না সমস্ত কিছুর যে একটা সংমিশ্রণ ঘটাতো, তা আজও কিছুটা অনুভব করতে পারি। যদিও সেই গাড়িটি আর আসে না, তবে এই দিনটি আসলে সেই সমস্ত দৃশ্যগুলো একবার হলেও চোখের সামনে ভাসে। বেথেলহ্যামের মাটিতে মাতা মারিয়াম বা মেরির কোল আলো করে যীশুখ্রিস্টের জন্ম হয়। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের প্রবর্তক। খ্রিস্টান ধর্মের মানুষেরা মনে করতেন যীশু ঈশ্বরের দূত। সুতরাং ক্রমাগত যীশুখ্রিস্টের জনপ্রিয়তা বাড়তে থাকে। অবশেষে একদিন পরিচিতভাবে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হয়। 25শে ডিসেম্বর তারিখটি যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে ধরা হয়। তাই এই দিনটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা চার্চটিকে সুন্দরভাবে সাজায়, কেক কাটে এবং খুব সুন্দর করে উদযাপন করে। যেহেতু শুধু আমরা চার্চে না, এরপরে আমরা যাব কাজ মন্দির এবং তারপরে যাব পৌষ মেলায়, তাই চার্চ থেকে বেরিয়ে এবার রওনা দিয়ে দিয়েছি কাজ মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে রাস্তাগুলোতে ছিল ভীষণ ভিড়ভাট্টা। অবশেষে রাস্তার জ্যাম পেরিয়ে আমরা কাজ মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রচুর মানুষের আগমনে বেশ ভিড় হয়েছিল এখানে। আমরা চেষ্টা করছিলাম ভিড় কাটিয়ে একদম সামনের দিকে যাবার, যেন কাজ মন্দিরটা খুব কাছ থেকে আমরা একটু শ্যুট করতে পারি। আজকের দিনে কাজ মন্দিরের এক আলাদাই শোভা থাকে, কারণ চারিদিকে জোরালো লাইট দিয়ে নয়, সাজানো হয় বেশিরভাগ মোমবাতি দিয়ে। লাইট অবশ্যই থাকে, তা খুব ক্ষীণ অল্প। মোমবাতি দিয়ে চারিদিকে যে সাজানো হয় সেটা দেখতে বেশ ভালো লাগে। আর এরকম আলো আঁধারি খেলায় পরিবেশটা অপরূপ সৌন্দর্যে ছেয়ে থাকে। And the glory of the Lord shone round about them, and they were in clothes, lying in a manger. And suddenly there was with the angel a multitude of the heavenly hosts, praising God and saying, "Glory to God in the highest, and on earth peace, goodwill toward men." শান্তিনিকেতনের এই কাজ মন্দিরটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে 1910 খ্রিস্টাব্দে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 25 ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করেন। উপাসনা গৃহ
মানে অর্থ আমরা বুঝতেই পারি যেখানে আমরা কিছু উপাস্য করছি, কিন্তু কাজ মন্দির। মন্দির কথাটি যে অর্থে সাধারণভাবে আমরা ব্যবহার করি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই অর্থে এখানে মন্দির কথাটি ব্যবহার করেন না, কারণ আমরা জানি বিশ্বভারতীতে কিন্তু কোনো মূর্তি পূজা হয় না। 1910 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম বড়দিন বা খ্রিস্টোৎসব প্রচলন করেন, তখন পাঠ করা হয়েছিল, আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। এই গানটি আমরাও ছোটবেলায় ভীষণ রকম গাইতাম। আর আজকের এই উৎসবটি এখানকার খ্রিস্টোৎসব নামে ভীষণ পরিচিত। বিশ্বভারতীর সঙ্গে যুক্ত সকল মানুষই যেমন এখানে আসে সেদিন, তাছাড়াও আসে বাইরে থেকে বহু মানুষ। আজকের এই এমন একটা সময়ে এমন একটা পরিবেশে বেশ মায়া ছিল। আমরা অনেকক্ষণ এখানে কাটানোর পরে তারপরে গেছিলাম পৌষ মেলায়। তার মাঝে দেখা হয়েছিল বোনের সাথেও। ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ কাটানোর এখানটাতে, কিন্তু যেহেতু আবার মেলায় যাব, আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তাই বেশিক্ষণ আর এখানে থাকিনি। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি ওর জন্য। হয়ে গেছে হয়ে গেছে। যে 3টে জায়গায় আজকে আমরা গেছি, সেগুলো একটার থেকে আরেকটি খুব বেশি দূরত্ব নয়, কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে আমাদের অনেকক্ষণ করে সময় লাগছিল। শান্তিনিকেতনের পৌষ মেলা মানে প্রত্যেকটি মানুষের মনেই একটা আলাদা রকম উৎসাহ। তো হাজারো মানুষের ঢল নেমেছে এই মেলায়, তাই তো আমরা দুজনে দুজনের হাত শক্ত করে ধরে সেই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি মেলার মধ্যে। 1894 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগেই এই মেলার প্রচলন হয়েছিল। যদিও সেই সময় এই মেলা অনুষ্ঠিত হতো অন্য একটি মাঠে, পরবর্তী সময়ে পূর্বপল্লীর মাঠে এই মেলা স্থানান্তরিত হয়েছিল। খুব ছোট্টবেলা থেকেই শান্তিনিকেতন মেলায় আসার আমাদের চল ছিল। এই সময় এত গাড়ি ঘোড়া চল ছিল না। সেই সময় সদল বলে মিলে কোথাও যাওয়ার জন্য ব্যবহার করা হতো বাস কিংবা ভ্যান কিংবা গরুর গাড়ি। অনেকগুলো বছর আগে আমাদেরও একটা নিজস্ব ভ্যান ছিল দোকানের মালপত্র কিনে আনার জন্য। আলাদা করে একজন ভ্যান চালকও ছিলেন, তিনি মালপত্র আনতেন আর বাকি সময়ে তার মতন করে ভাড়া খাটাতেন। আমার মনে পড়ে এক বছর আমরা সেই ভ্যানে করেও মেলা দেখতে গেছিলাম, কারণ আমাদের অনেক আসবাবপত্র কিনে আনার ছিল এই মেলা থেকেই। ছোটোবেলায় এরকম অনেক নানান রঙিন রঙিন অভিজ্ঞতা আছে আমার। আর এই শান্তিনিকেতনের পৌষ মেলা তখন প্রায় 1 মাস মতন চলতো। ওই বাবা মায়ের সঙ্গে একদিন বা দুদিন তো এই মেলায় যেতাম। তাছাড়াও বায়না করতাম, বাবা যখনই বোলপুরে বাজার আনতে যেতেন আমিও এই মেলায় যাবার। ওটা বাবা যেদিন বাজার করতে যেতেন আমাকেও সেদিন নিয়ে যেতেন এই মেলায়। বাস স্ট্যান্ড থেকে কাঁধে চড়িয়ে নিয়ে যেতেন পৌষ মেলায়। এখানে কিছুটা সময় কাটানোর পরে আবার তিনি কাঁধে চড়িয়ে নিয়ে আসতেন দোকানের জিনিসপত্র কিনতে, এক দোকান থেকে আর এক দোকান। কোনোদিন হয়তো রিক্সা পেতেন, আর কোনোদিন না পেলে আবার দুটো ভারী ভারী ব্যাগ দু হাতে নিয়ে আমাকে কাঁধে চড়িয়ে আবার বাস স্ট্যান্ড অবধি নিয়ে আসতেন। বাসের মধ্যে থাকতো তখন ভীষণ পরিমাণে মেলার ভিড়, সেই জন্য আমাকে নিয়ে তিনি ছাদে চড়ে বসতেন। তারপরে তার চাদরের তলায় আমাকে নিয়ে নিতেন, আর আমি শুধু দুটো চোখ দিয়ে ছাদে বসে থাকা প্রত্যেকটা মানুষকে দেখতাম। আজও যখন আমি পৌষ মেলায় যাই তখন আমার ছোটোবেলা এই রঙিন স্মৃতিগুলো খুব মনে পড়ে। শেষ করা যায় না, টাটা করে দাও।